সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সার্বিক কল্যাণ কামনা করে শুরু করছি আজকের ক্লাস। আমি পুলক বলা, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, HM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের অন্তর্গত নবদান বই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করে দেখো, বোর্ডে একটি নবদান বই সংক্রান্ত উদ্দীপক দেওয়া আছে এবং এই উদ্দীপকের আলোকে একটি করণীয় দেওয়া আছে। আমরা এই করণীয়টি করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম নাও এবং বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা উদ্দীপকটি একটু পড়ে নিই। রায়হান চৌধুরীর প্রতিষ্ঠানে 2019 সালের ডিসেম্বর মাসের লেনদেন সমূহ ছিল: ডিসেম্বরের 1 তারিখ নগদ উদ্বৃত্ত 1 লক্ষ টাকা এবং ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত 60,000 টাকা। 5 তারিখ পণ্য ক্রয় ধারে 10,000 টাকা এবং চেকে 15,000 টাকা। 8 তারিখ বিক্রয় নগদে 30,000 টাকা এবং চেকে 50,000 টাকা। 10 তারিখ ব্যাংকে জমা দান 20,000 টাকা। 15 তারিখ মালিকের ব্যক্তিগত গাড়ি বিক্রয়ে 40,000 টাকা ব্যবসায়ের ব্যাংক হিসাবে জমা করা হলো। 20 তারিখ ব্যাংক থেকে উত্তোলন 15,000 টাকা, যার মধ্যে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা। 25 তারিখ মজুরি প্রদান নগদে 2,000 টাকা, চেকে 1,000 টাকা। 28 তারিখ বিলে ক্রয় 2,000 টাকা। 30 তারিখ ঋণ গ্রহণ 10,000 টাকা। করণীয় হচ্ছে, উপযুক্ত লেনদেনের আলোকে উক্ত প্রতিষ্ঠানের একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি উপযুক্ত নগদান বই তৈরি করতে বলে, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই নগদান বইতে কয়টা টাকার ঘর আসবে। যেহেতু ডিসেম্বরের 1 তারিখে নগদ উদ্বৃত্ত 1 লক্ষ টাকা এবং ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত 60,000 টাকা ছিল, তাহলে দেখা যায় যে এখানে দুইটি টাকার কলাম বসবে, একটা নগদের কলাম আর একটা ব্যাংক জমার কলাম। তাহলে অবশ্যই এটি 2 ঘরা নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে। এরপর আমরা দেখব যে কোনো নগদ বার্তা লেনদেন আছে কিনা, অর্থাৎ কোনো দেনাদার এত টাকা, সাপোজ ধরা যাক যে 10,000 টাকার দেনার বিপরীতে 8,000 টাকা দিয়ে পূর্ণ নিষ্পত্তি পেয়েছে কিনা, বা কোনো পাওনাদারকে কিছু টাকা কম পরিশোধ করে পূর্ণ নিষ্পত্তি করা হয়েছে কিনা। এমন কোনো লেনদেন যদি থাকে, তাহলে এই উদ্দীপকের আলোকে অবশ্যই 3 ঘরা নগদান বই করতে হবে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমরা এই দফাগুলো পড়েছি বা লেনদেনগুলো পড়েছি, এখানে এমন কোনো লেনদেন নেই যেখানে নগদ বার্তার টাকা উল্লেখ করা আছে। সুতরাং এই নগদান বইটা, এই উদ্দীপকের আলোকে আমরা একটা 2 ঘরা নগদান বই প্রস্তুত করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। রায়হান চৌধুরী দু ঘরা নগদান বই। আমরা 2 ঘরা নগদান বইটা নিচেও লিখতে পারি, কিন্তু এখানে জায়গার স্বল্পতা হতে পারে বা সংকট হতে পারে, তাই এক লাইনে লিখে দিলাম। আমরা বিবরণী ছক আঁকবো। আমরা মাঝামাঝি ভাগ করে নেই ডেবিট ক্রেডিট দুটি অংশে। তারিখ, প্রাপ্তি, রসিদ নং, এর মাঝে আমরা আর একটা ঘর কাটবো, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তারিখ, যে তারিখে লেনদেন সংঘটিত হয়েছে এই তারিখের কলামে সেই তারিখগুলো উল্লেখ করতে হবে।
প্রাপ্তি, নগদ টাকার বিপরীতে যে প্রাপ্তি হিসাবগুলো আছে সেই প্রাপ্তি হিসাবগুলো আমরা এখানে লিখব। রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান বইয়ের কত নম্বর পৃষ্ঠা থেকে আনা হয়েছে সেই পৃষ্ঠাটা আমরা এখানে উল্লেখ করতে পারি। নগদ টাকা, যাবতীয় নগদ টাকা আমরা এই ঘরে লিখব। ব্যাংক টাকা, তারিখ, আবার এই ক্রেডিট সাইডেও তারিখ প্রদান, যাবতীয় প্রদানের খাতগুলোকে আমরা এখানে ধারাবাহিকভাবে লিখব। ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই লেনদেনগুলোকে এই 2 ঘর নগদ বইতে অন্তর্ভুক্ত করি। আমরা দেখি প্রথম তারিখে কি আছে, ডিসেম্বরের 1 তারিখে নগদ উদ্বৃত্ত 1 লক্ষ টাকা এবং ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত 60,000 টাকা। এই নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত এর কথার অর্থ হচ্ছে আমরা আমাদের এই হিসাবকালের আগে যে হিসাবটা ছিল বা ওই হিসাবকালের শেষে নগদ জমার পরিমাণ ছিল 1 লক্ষ টাকা এবং ব্যাংক জমার পরিমাণ ছিল 60,000 টাকা। অর্থাৎ বিগত হিসাবকাল শেষে নগদ টাকা হাতে ছিল 1 লক্ষ টাকা, যেটাকে আমরা ব্যালেন্স বিডি দিয়ে লিখব। ব্যালেন্স বিডি অর্থাৎ পেছন থেকে নিচ উপর থেকে আনিত হয়েছে, ব্রড ডাউন। ছোট করে লিখি, ব্যালেন্স বিডি বা এই স্থান থেকে হয়েছে। তারিখটা হচ্ছে 2019 সালের ডিসেম্বরের 1 তারিখ, 1 লক্ষ টাকা। ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত হচ্ছে 60,000 টাকা, মানে ওই হিসাবকাল শেষে ব্যাংকে জমা ছিল ওই প্রতিষ্ঠানের 60,000 টাকা, যা এই চলতি হিসাবকালে প্রারম্ভিক ব্যালেন্স হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। যদি ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স হতো তাহলে আমরা এই ক্রেডিট পাশে লিখতাম ডেবিট ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে আরেকটি কথা শোনো। এই নগদান বই পড়ার সময় যাবতীয় প্রাপ্তি সমূহ, সেটা নগদে হোক বা চেকে হোক, এই ডেবিট পাশে নগদ টাকা হলে নগদ টাকার কলামে এবং ব্যাংকের টাকা হলে ব্যাংকের মাধ্যমে হলে সেটা ব্যাংকের কলামে বা ব্যাংক জমার কলামে লিখতে হবে। এবং যাবতীয় প্রদান সমূহ যদি নগদ টাকার হয় বা ব্যাংক চেকের মাধ্যমে হয় সেটা এই ক্রেডিট পাশে লিখতে হবে। যদি নগদ টাকা প্রদান করা হয় নগদের কলামে, চেকের মাধ্যমে প্রদান করা হলে ব্যাংকের কলামে লিখতে হবে। তাহলে আমাদের 5 তারিখে দেখি পণ্য ক্রয় ধারে 10,000 টাকা এবং চেকে 15,000 টাকা। তাহলে এটা আমাদের একটা প্রদান। এই লেনদেনটার মাধ্যমে এই ব্যবসা প্রতিষ্ঠানের থেকে টাকা অন্যত্র প্রদান করা হয়েছে। ক্রয় হিসাব ডেবিট, এখানে নগদে আছে 10,000 টাকা, চেকে আছে 15,000 টাকা। তাহলে এই ক্রয়ের বিপরীতে নগদান হিসাব ক্রেডিট হবে 10,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে 15,000 টাকা। 2019 ডিসেম্বর 5 ক্রয় হিসাব
নগদ টাকা 10,000 টাকা, ব্যাংকে ঘরে 15,000 টাকা লিখবো। 8 তারিখ আছে বিক্রয় নগদে 30,000 টাকা এবং চেকে 50,000 টাকা। তাহলে এই 8 তারিখের লেনদেন বাবদ এই ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ এবং ব্যাংক জমা প্রাপ্তি ঘটেছে বা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা এই নগদ বইয়ের ডেবিট দিকে বসবে। আমরা কি লিখবো? বিক্রয় হিসাব নগদে 30,000 টাকা। নগদ 30,000 টাকা আমরা নগদের কলামে এবং চেকের মাধ্যমে যে টাকাটা বিক্রি হয়েছে সেটা ব্যাংকের কলামে লিখবো 50,000 টাকা। 10 তারিখ আছে ব্যাংকে জমা দান 20,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে সমস্ত লেনদেন দ্বারা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একই সাথে ওই প্রতিষ্ঠানের নগদ তহবিল এবং ব্যাংক জমার হিসাবকে প্রভাবিত করে ওই লেনদেনগুলো হচ্ছে কন্ট্রা লেনদেন। এই কন্ট্রা লেনদেন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নগদান বইয়ের উভয় পাশেই লিখতে হয় এবং তার সামনে ক লিখে সংকেতিত হয় যে এটা কন্ট্রা এন্ট্রি বা সি। তাহলে আমাদের দেখা যাচ্ছে ব্যাংক জমা 20,000 টাকা, অর্থাৎ প্রতিষ্ঠানের নগদ তহবিল থেকে টাকা নিয়ে ওই প্রতিষ্ঠানের ব্যাংকে হিসেবে জমা রাখা হয়েছে। তাহলে প্রতিষ্ঠানের নগদ তহবিল কমে গেছে, নগদ টাকা কমে গেছে, কিন্তু ওই প্রতিষ্ঠানের ব্যাংক জমা হিসাব বেড়ে গেছে। সুতরাং এটা কন্ট্রাক্ট টাকা। কন্ট্রাক্ট টাকা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে যেহেতু ব্যাংক টাকা বেড়ে গেছে, তাহলে ডেবিট পাশে ব্যাংকের করে টাকা বেড়ে যাবে 20,000 টাকা। কার নাম দিয়ে বলবে? নগদান হিসাব। ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু নগদান হিসাব ক্রেডিট। সামনে আমরা একটা সি লিখি, মানে কন্ট্রা এন্ট্রি। 10 তারিখ ব্যাংক হিসাব, নগদ টাকা কমে গেছে, এখানে আমরা 20,000 টাকা লিখব। 15 তারিখে দেখো মালিকের ব্যক্তিগত গাড়ি বিক্রয়ের 40,000 টাকা ব্যবসায়ের ব্যাংক হিসাবে জমা করা হলো। তাহলে এখানে মালিক তার যেভাবেই টাকা আনুক, ব্যক্তিগত সম্পদ বিক্রি করে হোক বা গাড়ি বিক্রি করে হোক বা অন্যভাবে হোক, এটা ব্যবসায় ব্যাংক জমার পরিমাণকে বাড়িয়ে দিয়েছে। এটা কি হিসাবে ব্যবসা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হয়েছে? অতিরিক্ত মূলধন হিসেবে। সুতরাং ব্যাংক হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা যেহেতু নগদান বই করতেছি, সুতরাং এটা ডেবিট পাশে বসবে। 15 তারিখ অতিরিক্ত মূলধন হিসাব, অতিরিক্ত মূলধন হিসাব 40,000 টাকা। এটা আমরা ব্যাংকের কলামে বসিয়ে দেব, কেননা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 20 তারিখে ব্যাংক থেকে উত্তোলন 15,000 টাকা, যার মধ্যে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা। এখানে দেখা গেল যে ব্যাংক থেকে টাকা উঠানো হয়েছে 15,000 টাকা, যার মধ্যে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে নিয়েছে 5,000 টাকা। সুতরাং দেখা যায় যে ব্যাংকের টাকার পরিমাণ 15,000 টাকা কমে গেছে, কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ তহবিলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকার একটা কন্ট্রাক্ট হবে, কেননা ওই 10,000 টাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে থেকে কমে প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিমাণকে বাড়িয়ে দিয়েছে। নগদ হিসেবের বিপরীত দফা দাখিল হচ্ছে ব্যাংক হিসাব 10,000 টাকা। এর সামনে আমরা একটা সি লিখব। 20 তারিখ নগদান হিসাব। শুধু নগদান হিসাবের সামনে আমরা একটা সি লিখব, কিন্তু উত্তোলনের সামনে আমরা সি লিখব না, কারণ এইটুকু কন্ট্রা টাকা নয় বা কন্ট্রা এন্ট্রি নয়। এটা হচ্ছে মালিক নিজস্ব প্রয়োজনে
উঠিয়েছে। উভয় টাকায় আমরা ব্যাংকের কলামে লিখব 10,000 টাকা এবং 5,000 টাকা, 10,000 টাকা এবং উত্তোলন 5,000 টাকা। এরপরে আছে মজুরি প্রদান নগদে 2,000 টাকা, চেকে 1,000 টাকা। এখানে সবই প্রদান হলে আমরা পূর্বে বলেছি যে নগদান বইয়ের ক্রেডিট দিকে বসবে। মজুরি হিসাব, তাহলে মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদের ঘরে আমরা অর্থাৎ নগদের কলামে আমরা 2,000 টাকা এবং ব্যাংকের কলামে 1,000 টাকা লিখব। 28 তারিখ আছে বিলে ক্রয় 2,000 টাকা। বিলে ক্রয় এটা নগদে নয়, তাই এই নগদান বইতে এই লেনদেনটা আসবে না। 30 তারিখ আছে ঋণ প্রদান, ঋণ গ্রহণ 10,000 টাকা। ঋণ গ্রহণের মাধ্যমে দেখা যায় যে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ তহবিলের পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। যেহেতু আমরা নগদান বই করতেছি, নগদান বইয়ের ডেবিট পাশে বসবে। ঋণ হিসাবে নাম দিয়ে ঋণ হিসাব, ঋণ হিসাব 10,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আর কোনো লেনদেন নেই, সুতরাং আমরা এখন যোগ করে নিচে নামাবো, যোগফল নির্ণয় করব। 1,30,000, 1,40,000, 1,50,000 টাকা। এক লক্ষ 50,000 টাকায়, এদিকে আমরা 1,50,000 টাকা নেই। কখনোই নগদান বইয়ের ক্রেডিট পাশে নগদ টাকা, ডেবিট পাশে নগদ টাকার পরিমাণের থেকে বেশি হবে না, কেননা নগদ যত টাকা আছে তার থেকে কখনোই নগদে বেশি খরচ করা যায় না বা প্রদান করা যায় না। 60,000 টাকা, 1,10,000 টাকা, 1,10,000 20, 1,30,000, 1,70,000 টাকা। একদিকে কম আছে, 1,70,000 টাকা আমরা বসাই নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে এই নগদান বইয়ের ডেবিট দিকে নগদ কলামের টাকার পরিমাণ আছে 1,50,000 টাকা, কিন্তু আমাদের ক্রেডিট দিকে নগদের কলামের টাকা আছে 10,000, 20,000, 30,000, 32,000 টাকা। তাহলে আমাদের ঘাটতি পড়েছে 1,18,000 টাকা, 1,18,000 টাকা। আমরা এই ঘাটতি টাকাটা এখানে লিখে দিই। এখানে আছে 1,70,000 টাকা, এখানে আছে 15,000, 25, 30, 31,000 টাকা। তাহলে এখানে আসবে 1,39,000 টাকা। অর্থাৎ এই নগদান বইয়ের ডেবিট দিকের ব্যাংক কলামের টাকার পরিমাণের চেয়ে ডেবিট দিকের ব্যাংক কলামের টাকার পরিমাণের ঘাটতি আছে বা কম আছে 1,39,000 টাকা। আমরা এই টাকাগুলো বসাই নিই। আমরা এখানে বিবরণীগুলো লিখি যে ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি, এটা আমরা ওই মাসের বা ওই হিসাবের শেষের তারিখে লিখব, ডিসেম্বরের 31 তারিখ। ব্যালেন্স শিট অর্থাৎ নিচে নিত বা স্থানান্তরিত হবে। তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম যে এই নগদান বইয়ের ব্যাংক টাকা এবং নগদ টাকা উভয়ই ডেবিট ব্যালেন্স হয়েছে। অর্থাৎ এই রায়হান চৌধুরীর দুর্গারা নগদান বইয়ের হাতে নগদ উদ্বৃত্ত আছে 1,18,000 টাকা এবং ব্যাংক জমা আছে 1,39,000 টাকা।
এই টাকাটা পরবর্তী হিসাবকালে প্রারম্ভিক ব্যালেন্স হিসাবে আসবে। এটার নাম দেবো আমরা ব্যালেন্স, এটার নাম হচ্ছে ব্যালেন্স বিডি। 1,18,000 টাকা, 1,39,000 টাকা। এটা পরবর্তী হিসাবকালের প্রারম্ভিক ব্যালেন্স, যেটা ব্যালেন্স বিডি নামে নেওয়া হয়েছে, অর্থাৎ উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে 2020 সালের জানুয়ারির 1 তারিখে। এটা আসবে পরবর্তী হিসাবকাল, অর্থাৎ 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এই হিসাবটা করা হয়েছে। এরপরে পরবর্তী হিসাবকাল শুরু হবে 2020 সালের 1 জানুয়ারি। তখন এই 1,18,000 টাকা এবং 1 লক্ষ ব্যাংকে জমা 1,29,000 টাকা প্রারম্ভিক ব্যালেন্স হিসাবে রায়হান চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হবে। আমরা এখানে দুটো দাগ কেটে হিসাব সমাপ্ত করি। আমরা এখানে একটা দাগ কেটে দেই, দাগ কেটে এই বিবরণ অবদান বইয়ের বিবরণী ছকটাকে পূর্ণতা প্রদান করি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হলো 2000 গড়ান অবদান বইয়ের একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম তোমাদের সাথে। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে হিসাব বিজ্ঞানের আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।